বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, আর ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। তানভীর শাকিল জয়, আপনাকে বিশেষভাবে স্বাগত, প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই দুজনের কাছেই, যে বর্তমান সরকার 5ই জানুয়ারির পরে তার এই মেয়াদের প্রথম বছরটা পার করতে চলেছে, প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। সো এই 1 বছর বাংলাদেশের জন্য কেমন গেল এবং সেখানে সরকারের কি অবদান আছে, যদি আপনি সূচনা আমাদেরকে 5 মিনিট একটু জানান। আমি প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। 5ই জানুয়ারি নির্বাচনের পরে একটি বছর অতিক্রান্ত হতে চলেছে এবং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার অবস্থানে যদি আমরা বিচার করি, এর আগে 2টি বছর আমরা বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে যে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমানে যে কোনো সময়ের তুলনায় ভালো। এবং এর আগের 5 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার যে উন্নয়নের ধারা শুরু করেছিল, সেটির কিন্তু এই মেয়াদে এসে সেটি কিন্তু পূর্ণতা পেতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা শিক্ষাক্ষেত্রে আমরা বলি, স্বাস্থ্যক্ষেত্রে বলি, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলি, বিভিন্ন ক্ষেত্রে সেই উন্নয়নের ধারাগুলোকে আমরা পরিপূর্ণতা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে আমি যে কথাটি বললাম, যে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যান্য বিগত বছরগুলোর থেকে বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চভাবে ভালো রেখে জনগণ যে বিভীষিকাময় সময়টি পার করে এসেছে 5ই জানুয়ারি নির্বাচনের আগে, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যেন আর পড়তে না হয়। ধন্যবাদ জলিল ভাই আপনাকে এবং তৃতীয় মাত্রা যেসব দর্শক দেশে এবং প্রবাসে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে আপনি এমন একটি প্রশ্ন করেছেন জলিল ভাই, যেটি আসলে আপনার জন্য না, মূল্যায়নের জায়গাটা তো হবে জনগণের পক্ষ থেকে। আমরা যারা এখানে আলোচক হিসেবে বসেছি, বিশেষ করে তানভীরকে অভিনন্দন জানাচ্ছি, ও স্বাধীনতা উত্তর প্রজন্ম প্রতিনিধিত্ব করে, আমিও সেই অর্থে। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা বোধহয় একটু দলীয় মাপকাঠিতে হয়তো দলের মধ্যে পড়বে, কিন্তু মাঝে মাঝে দেশের প্রয়োজনের মধ্যে কথা বলার একটা সুযোগ আমাদের জন্য আছে। আপনি যে ফোরামটা দিয়েছেন, এই ফোরামটাও কিন্তু সেই জায়গা যেখানে আমরা অনেক কিছুকে ফেলে সামনের দিকের ব্যাপারে কথা বলবো। 5ই জানুয়ারি এক অর্থে আমার কাছে কোনো নির্বাচন নামক শব্দ সংযুক্ত নেই। 5ই জানুয়ারিকে নির্বাচন বললে বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টি নির্বাচন আমরা দেখেছি, 8টি 9টি নির্বাচন হয়েছে, সেগুলিকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওই কনসেপ্টের সাথে এই নির্বাচন পদ্ধতি যায় না। আর সারা বিশ্বে নির্বাচনের যে মডেল যেটা আমরা অনুসরণ করি, সেটা আপনি যে নামেই ডাকেন, ওয়েস্টমিনিস্টার বলুন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলুন, যেটাই বলুন, তার সঙ্গেও এটা যায় না। এখন এটা কোন কনসেপ্টের ইলেকশন বা কোন কনসেপ্টের গণতন্ত্র, সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে সরকার এই জাতীয় নির্বাচনটি কেন করলো, বা এটাকে নির্বাচন নামক শব্দ হিসাবে কেন আখ্যায়িত করছে। এখানে দুটো জিনিস। একটি হচ্ছে সরকারের মধ্যে ধারণা হয়েছে তারা গত 5 বছরে, যেটাকে একটা, যদিও ওটা নিয়ে অনেকের মধ্যে বিরোধী হিসেবে অনেকে ডাউট ফিল করে যে ওটা একটু ছিল, কিন্তু তারপর আমি বলবো যে ওটা কম্পারেটিভলি একটা আনডিবেটেবল ইলেকশন ছিল। কিন্তু আমরা দেখেছি ওই সরকারের ওই যে মেজারমেন্টের যে টাইমটা ছিল, ওই সময়ে দ্যাট ওয়াজ নট মানে পপুলার বাই গভর্নমেন্ট। কেন এরকমটা হয়েছে পপুলার নট বাই গভর্নমেন্ট? যে তারা ভেবেছে যে এমন একটি ইলেকশনের মাধ্যমে তাদের যেতে হবে যে ইলেকশনটি করলে তারা আবার ক্ষমতায় আসবেন। আপনি আনফর্চুনেটলি দেখবেন যে গভর্নমেন্ট ওই ইলেকশনে যাওয়ার আগে ভিশন 2021 নামে একটা ঘোষণা করেছিল। আপনি জিল্লু ভাই জানেন, শাকিলও জানে, আমরা যারা রাজনীতির মানে বিন্দু পরিমাণ যাদের সংস্রব আছে, কনসেপ্টটি হচ্ছে ইউ উইল বি ইলেক্টেড ফর টাইম বিং। আপনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। যত আপনি 300 আসনে নির্বাচিত হন, দ্যাট ডাজেন্ট মেক সেন্স যে আপনি 5 বছরের বেশি থাকতে পারবেন। সারা বিশ্বে 5 বছর, 3 বছর, 4 বছর প্রপোর্শনাল একটা টাইম থাকে স্পেসিফিক। আপনি কোনোভাবে সেই টাইমটাকে এক্সটেন্ড করতে পারবেন না উইথাউট এগেইন নেক্সট ইলেকশন। তো আপনি যখন ভিশন 2020 দিবেন, আপনি এটাকে মানে প্রোভোকেটিভ করছেন দলকে, নিজের অবস্থানকে, নিজের ব্লাইন্ড সাপোর্টারদেরকে,
যে আমার টার্গেট কিন্তু 2021। কিন্তু ব্যারিস্টার আহমেদ, আপনি সেরকম কেন ভাবছেন যে একজন রাজনীতিকের, একটা রাজনৈতিক দলের তো ভিশন 2020 কেন, তারা 2021 কেন, 100 বছরের একটা ভিশন থাকতে পারে এবং সেটা প্লেস করবে। তার মানেই না যে তাকে 100 বছর ক্ষমতায় থাকতে হবে, অন্য একটা সরকার ক্ষমতায় আসলে সে সেটা কন্টিনিউ করবে। কেন আপনি যখন ভিশন 2021 না, তার মানে সে তো 5 বছরের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল বা নেতৃত্ব তার দেশকে নিয়ে পরিকল্পনা সীমিত রাখে, তাহলে তো বুঝতে হবে যে তার চিন্তার একটা দৈন্যতা আছে। না, আমি আপনার সাথে ঠিকমত, এর সাথে খুবই একমত আছে, বাট দ্যাট কুড বি অনলি ফর টু রিজন। একটা হচ্ছে যে ইউ আর প্র্যাকটিসিং ভেরি হেলদিয়ার ডেমোক্রেসি, গভর্নমেন্ট একটা প্র্যাকটিস করছেন যেখানে ডেমোক্রেসিটি এমনভাবে আছে যে ইউ আর মেকিং ইউর সেলফ, যে আমাকে যদি আবার পুনর্নির্বাচিত করা হয় আই উইল ডু দিস ওয়ান। কিন্তু আমাদের মতো যেখানে আনস্টেবল ডেমোক্রেসি আপনি প্র্যাকটিস করছেন, যেখানে অপোজিশনকে শত্রুজ্ঞান করা হয়, শত্রুজ্ঞান না, জানি দুশ্মন, খাঁটি বাংলায় বললাম, সেখানে আপনি ভিশন 2021 দেওয়ার মানে হচ্ছে ইউ আর স্ট্যান্ডিং ফর দ্যাট। হ্যাঁ, আপনি দিতে পারবেন একটা শর্তে, সেটা হচ্ছে কি, যখনই আপনি একটা ভিশনারি লিডারশিপের কথা বলবেন, একটা ভিশনারি একটা লম্বা সময়ের জন্য আপনি কথা বলবেন, দ্যাট কুড বি অ্যাকোমোডেট ফর উইথ এভরিওয়ান। সেখানে আপনি ভিশন 21 এটা কখনোই সম্ভব না আনলেস ইউ ডোন্ট রিপিট, অর নেক্সট অন্য পার্টি যদি আসে সে নিশ্চয়ই এটা ইমপ্লিমেন্ট করতে যাবে না। পৃথিবীতে এই ধরনের নজির কখনো নেই। অনলি সেটা সম্ভব হয় যদি সেটা যাবে না কেন, ধরেন যে তাদের যে ভিশন আছে তার মধ্যে যদি 10টা পয়েন্ট মানে কমন পড়ে যায়, তাহলে সে করবে না সেটা, যে ওরা করেছে বলে আমি করব না। না, আমার দেশে তো আবার কনসেপ্টটা ভিন্ন। আমার দেশে ভিশন 21 মানে হচ্ছে আই হ্যাভ টু বি ইন দ্য পাওয়ার ফর ভিশন 2021। আমার দেশে কিন্তু ইট ডাজন্ট মেক সেন্স যে আপনি আমাকে ভোট দিবেন, আমি সেই ভোটের পাওয়ার হয়ে আমি দায়িত্ব নিব, জনগণকে সেবা করব। আমার দেশের গভর্নমেন্টের এই কনসেপ্ট আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি, যার জন্য এই গভর্নমেন্ট যখন 5 বছর ধরে ইলেকশন হয়েছিল, ওই ইলেকশনের পরে আমার শাসন ব্যবস্থা, আমার কাঠামো, কারণ এই জন্যই যে আমি যে মইটি দিয়ে ক্ষমতায় আসলাম, আমি জিল্লু ভাই কারণ কথাটা বলছি, যেইটাকে দিয়ে আমি ক্ষমতায় আসলাম, যেই ব্যবস্থার আমি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সেই ব্যবস্থাটাকে আমি গলা টিপে সবার আগে হত্যা করেছি। সুতরাং আমার ভিশন 21-এর মানে আমি যে ওটাকে একটা ব্যাড ইসে দিচ্ছি, এই কারণে এইটাই যে যেটার জন্য আমি 173 দিন হরতাল করলাম, জনগণকে জিম্মি করলাম, জনগণের জনদাবি বলে এটাকে মানে রূপায়িত করলাম, সবকিছু জনগণের নামেই করলাম, জনগণ আমাকে ক্ষমতায় বসালো সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি আলটিমেটলি সেই জায়গায় চলে গেলাম যেটার সঙ্গে জনগণের সংমিশ্রণ। তানভীর শাকিল, আমি প্রথমে যেটি বলতে চাই যে ভিশন 2021 নিয়ে ব্যারিস্টার পারভেজ ভাই যে কথাটি বললেন, এটি যে কতটা অন্তঃশ্বাস শূন্য সেটি কিন্তু উনি বারবার আপনার কথাকে ডিফেন্ড করতে যাই বলছিলেন, সেটা দিয়ে বোঝা গেছে যে আমি বলি, আপনি তো বলেছেন আপনারটা যে আর্গুইং করছেন, যে আপনার কথাটা বলেই জিল্লু ভাই সেই পয়েন্টটা তুলে ধরছিলেন। তো সেখানে একটি জাতিকে কিন্তু ভিশন দেখাতে হবে। হ্যাঁ, এখানে আমরা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জাতিকে পিছন দিকে নেওয়ার যে একটি প্রচেষ্টা ছিল হত্যাকুর রাজনীতির মধ্য দিয়ে, সেখানে কিন্তু জাতিকে উদাহরণ দেন যেভাবে পিছিয়েছে, আপনি বলুন তো। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডটাই তো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা বড় উদাহরণ। এরকম জঘন্য হত্যাকাণ্ড এবং সেই হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি বিল দিয়ে রক্ষা করার মতো যে নজির, এটি কি বিশ্বে আপনি আর দেখাতে পারবেন কোথাও আছে? না। তো যদি দেখাতে না পারেন তাহলে সেটাই কিন্তু জাতিকে পিছন দিকে নিয়ে যাওয়ার, পাকিস্তানিকরণ করার একটি বড় উপায় ছিল। এবং এক্ষেত্রে নির্বাচনের কথা যখন আপনি বলছেন, আজকে 5ই জানুয়ারি নির্বাচন করা হয়েছে কারণ দেশকে একটি আনস্টেবল অবস্থা থেকে রক্ষা করার জন্য। আমরা নির্বাচন না হলে কি অবস্থা হয় তার একটি বড় প্রমাণ কিন্তু আমরা 1/11-এর সময় দেখেছি, সেটা কি দেখিনি? তো আমরা কি চাচ্ছিলাম যে দেশে আরেকটি নির্বাচন না হোক এবং আবার একটি 1/11-এর মতো ঘটনা ঘটুক, যার ফলে আওয়ামী লীগ, বিএনপি সকল দলই ক্ষতিগ্রস্ত হয়েছে? সেরকম নির্বাচন, সেরকম পরিস্থিতি নিশ্চয়ই আমরা চাইনি। এবং সেক্ষেত্রে আপনাকে সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। এখন জামাতের প্ররোচনায় যদি বিএনপি নির্বাচনে না আসে, সেটার জন্য তো দেওয়া হবে না। না, সেটা ভোট দিতে দেওয়া হবে না। ভোট দিতে দেওয়া হবে না এই কথাটা কিন্তু আপনারাই বলেছিলেন। এই কথাটা কিন্তু আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে ধরে নেই। না, আমি আমার কথাটা থামাচ্ছি না, আপনাকে থামাচ্ছি না। ধরে নিলাম যে বিএনপি জামাত বাংলাদেশের দুটি বড় দল ইলেকশনে আসলো না, তার মানে কি বাংলাদেশের জনগণের আর ভোট দেওয়ার কোনো জায়গা সুযোগ থাকবে না? অবশ্যই থাকবে। সেই বিষয়টি তো, সেই জায়গাটা কোথায়? না, সেই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে সেই জায়গাটি আমরা করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের দল থেকেই কিন্তু বারবার নির্বাচনকে প্রতিরোধের কথা বলা হয়েছে, নির্বাচনকে আটকানোর কথা বলা হয়েছে,
সেটি কিন্তু আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। বারবার না, একবারই শুধু 5 জানুয়ারি নিয়ে বলা হয়েছে। বারবারই বলা হয়েছে, আপনাদের ঢাকা থেকেও বলা হয়েছে, লন্ডন থেকেও বলা হয়েছে, এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। এটা আপনিও জানেন, দর্শকরাও জানে, সকলেই জানে। ভিশন 2021 এর এখানে যদি আমি ফিরে আসি, যে ভিশন 2021 বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে সবথেকে আমি বলবো যে মূল্যবান একটি স্বপ্ন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। এবং একটি জাতির কিন্তু ভিশন থাকতে হবে। বাঙালি জাতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে পিছিয়ে যাওয়ার একটি বড় কারণ হলো কোনো ভিশন ছিল না। এবং একটি নেতৃত্ব তো অবশ্যই ভিশন, লং টার্ম ভিশনই দেখাবে। আপনি 2 বছরের জন্য কি ভিশন দেবেন? আপনি কি 3 বছরের জন্য ভিশন দেবেন? আপনি 40-50 বছরের জন্য ভিশন দেবেন? আপনি মালয়েশিয়াকে দেখেন, আপনি সিঙ্গাপুরকে দেখেন, তারা তো একটি ভিশনের মাধ্যমে এগিয়ে গেছে। এবং জননেত্রী শেখ হাসিনা যে ভিশনটি দিয়েছিলেন সেটি কিন্তু একটি কম্প্রিহেন্সিভ ভিশন ছিল। এটি কিন্তু শুধু একটা ছিল না যে আমি চালের দাম এত টাকা করব, এখানে একটি ব্রিজ করে দেবো, এরকম কিন্তু ভিশন ছিল না। এটি একটি জাতির সার্বিক ভিশন। স্বাস্থ্যক্ষেত্রে বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে এই ভিশনের মাধ্যমে কিন্তু জাতিকে স্বপ্ন দেখা হয়েছে। এবং আমরা এবার নির্বাচনের আগেও কিন্তু 2041 সাল পর্যন্ত ভিশন দেখিয়েছি। এখন ওই যে একটি কথা আছে বাংলাতে প্রবাদ, যে নাচতে না জানলে উঠান বাঁকা। এখন কেউ যদি মনে করে যে ভিশন দেওয়াও ক্ষতিকর জাতির জন্য, তাহলে কিন্তু ভিশনের বিতর্কে একটু পরে যাই। আমি একটু এই কথাটা ক্লিয়ার করতে হবে, যেহেতু উনি বলছিলেন যে আরেকটি বিষয় উনি বলছিলেন যে অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বা অপোজিশনকে অপোজিশনের মতো রাজনীতি করতে দেওয়ার কথা। তো আপনি একজন প্রখ্যাত আইনজীবী এবং নিশ্চয়ই এই বিষয়ে আপনি সার্বিকভাবে অবগত আছেন। সেই কথাটি বলতে গেলে কিন্তু আমাদের 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা চলে আসে, আহসানুল্লাহ মাস্টারের হত্যার কথা চলে আসে, কিবরিয়ার হত্যার কথা চলে আসে। তখন কিন্তু আওয়ামী লীগ অপোজিশনেই ছিল। তখন কিন্তু এই স্পেসের কথা আমি মনে করি যারা ক্ষমতায় ছিল তাদেরই কিন্তু চিন্তা করা উচিত ছিল যে এই পরিস্থিতি কেন সৃষ্টি করা হলো। বাট তারা চিন্তা করেনি বলে আপনারা চিন্তা করবেন না। আহসানুল্লাহ মাস্টার বা 21শে আগস্টের গ্রেনেড হামলা বা কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডের মতো ঘটনা কি আওয়ামী লীগের সময় ঘটেছে? এটা কিন্তু ঘটেনি। আমরা বলছি না যে আমাদের সময় সবচেয়ে বড় যেটা ঘটেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছেন আপনারা নিজেরাই। এটি যদি বঙ্গবন্ধু, আপনারা ক্ষমতা থেকে এটা করেছেন এবং পরবর্তীতে আপনারাই ক্ষমতায় ছিলেন। আজকে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, তাহলে উনি কেন সেই সকল হত্যাকারীদের উনি ইনডেমনিটি দিলেন? কেন জিয়াউর রহমান দেননি তো? জিয়াউর রহমান না, জিয়াউর রহমান এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন। আপনি বলুন তো ইনডেমনিটি অধ্যাদেশ কবে পাস হয়েছে? ইনডেমনিটি অধ্যাদেশ কবে পাস হয়েছে সেটা কিন্তু আমি ঠিকই জানি, কিন্তু আমি যেটা বলতে চাই বললেই তাহলে কভার হয়ে যায়। না না, আমি জিয়াউর রহমান তখন whether he was in power or not, it could be very easy, বাট সেটা তো কোনো কথা হলো না। উনি তো তারপরে রাষ্ট্রপতি ছিলেন না? উনি কি ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছেন? না না, কেন বঙ্গবন্ধু কেন করবেন? এটা কি ধরনের প্রশ্ন? জিয়াউর রহমানের যখন উনি একজন রাষ্ট্রপতি হয়ে আপনারা করেছিলেন, আমরা তো ইন্ডিয়ান অধ্যাদেশ 96 সালে এসে বাতিল করেছি। জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো বলেনি যে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সঙ্গে উনি জড়িত। আর neither he was promised to the any nations যে আমি ইন্ডিয়ান। আপনি একজন আইনজীবী হিসেবে আপনার ওই সময়ের প্রেক্ষাপটটা আর এই সময়ের সাথে মিলাতে হবে। আপনি একজন আইনজীবী হিসেবে হত্যাকাণ্ড কোনো প্রেক্ষাপটে জাস্টিফাইড হতে পারে না। আপনি একজন আইনজীবী, সেটা আপনি ভালো মতোই জানেন। এবং আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি একজন আইনজীবী হিসেবে বলুন যে আপনি যদি মনে করেন যে একটি আইন মানবতার বিরুদ্ধে, তার পক্ষে কি আপনি থাকবেন? আপনি যদি জানেন যে আইনটা আপনার আগে হয়েছে, আপনি তো থাকবেন না। আজকে আমার প্রশ্নটি হলো যে জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তিনি তো ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে দিতেন, ওনার সময় হয়নি তো কি হয়েছে? আজকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যখন বিদেশে দূতাবাসে চাকরি দেওয়া হলো, উনি তো তাদেরকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে পারেন। বিনয়ের সহিত বললাম, জিয়াউর রহমান করেননি, সেটা কেটে না। আপনার এই যুক্তিটি খাটতো যদি এরকম হতো যে 75-এর পরে জিয়াউর রহমান কোনোদিনও ক্ষমতায় ছিলেন না, তাহলে আমি বলতে পারতাম যে ওনার তো করারই ক্ষমতা ছিল না। কিন্তু উনি তো ক্ষমতায় ছিলেন, উনি তো রাষ্ট্রপতি ছিলেন, ওনার তো এই সকল কিছু করার অধিকার ছিল, ক্ষমতা ছিল এবং ন্যায্যতা ছিল, কিন্তু সেটি কিন্তু উনি করেননি। যাই হোক, এখানে যার জন্য সমস্ত দোষ জিয়াউর রহমানের। এখন সমস্ত দোষ জিয়াউর রহমানের কিন্তু বলছি না। জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন সময়ে এই কাজগুলো উনি করেন নাই। আমি সিম্পল একটা প্রশ্ন করি, জিয়াউর রহমান তো অনেক পরে পিছনে চলে গেছে, আমরা একটু সামনের দিকে আরেকটু আগে জিয়াউর রহমানকে তুলে যা করা করলে। আপনাদের বিশেষ দূতের কথায় আসি। এই ভদ্রলোক 9 বছর ক্ষমতা ছিলেন আল্লাহর রহমতে। উনি আপনাদের যাদের এখন যাকে আপনারা সবচাইতে কাছেন, মানে দূত কাকে বানায়, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে আজ্ঞাবহ, সবচাইতে পরীক্ষিত, যে আমাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক না, তাকে তো আমরা করি, মানে আমরা যতটুকু বুঝি আর কি, ভুল হতে পারে। তো সেখানে আপনাদের এই যে 9 বছর যার বিরুদ্ধে আপনার আন্দোলন করলেন এবং যিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের সবচেয়ে বেশি প্রমোটেড করেছেন, তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগটা পর্যন্ত করে দিয়েছেন, তাকে সংসদে নিয়ে এসেছেন, তার বিরুদ্ধে একটি শব্দ, একটি বাক্য, একটি অধিবেশন আপনারা কখনো ব্যয় করেছেন কিনা? বঙ্গবন্ধু আপনার মনে সেই সাহসটা আছে কিনা বলা যে আমার পিতা
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি জিয়াউর রহমান পর্যন্ত চলে যেতে পারলেন, তারপরে আর আগাতে পারলেন না। এটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের কিন্তু জিয়াউর রহমান সাহেবের সামনে পুনর্বাসন করা হয়েছে এবং আপনি যে কথাটি আপনি নাম বলুন না, কিভাবে করলো একটু বলুন। জিয়াউর রহমান যখন তারা একজন করে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দূতাবাসে যে চাকরি দেওয়া হলো ও সময় কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন। কিভাবে বলুন না আপনি বলুন একটুখানি। আপনি যদি ঢালাও ভাবে বলেন। আমি কিন্তু ঢালাও ভাবে বলছি না। আমি যদি বলি যে আওয়ামী লীগের কর্নেল ফারুক রশিদকে যখন বিদেশে চাকরি দেওয়া হয় তখন তো জিয়াউর রহমান ক্ষমতায় না, তখন ক্ষমতায় না, বিএনপিও দল তৈরি হয়নি। আমি আপনাকে বিনয় আমি যেটা বলছি, আমিও বিনয় সাহেব বলছি, অত্যন্ত প্রতিষ্ঠা একজন বাংলাদেশের রাজনীতিবিদ, এখন উনি বেঁচে আছেন। প্লিজ আস্ক ইউর ড্যাড যে কোন সময়টায় জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছিলেন এবং কর্নেল ফারুক রশিদ যাদের কথা আপনি বলছেন, মেজর ডার্লিং, তারা কোন সময় বাহিরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমি সিম্পল একটা কথা বলি, যেহেতু আমি আপনাকে বলি যে আমার বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন জায়গায় নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমি বলি আপনি 1975 আপনি বলতে থাকলে তো আমি বলতে পারবো না। জি প্লিজ আমাকে বলতে দিতে হবে। উনি শেষ করুন, আমি যেটা বলছি যে আমার বাবাকে যেরকম জিজ্ঞেস করতে হবে না, কারণ আমার দাদা কিন্তু ওই সময় শহীদ হয়েছেন। সো আমার পরিবারের মধ্যে এবং আমার নিজের মধ্যে কষ্ট এবং তাগিদ সবই আছে। সুতরাং আমি জেনেই বলছি যে তাদেরকে বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন কি উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন যে ওনাদের বিচারের সম্মুখীন করতে হবে, ইন্ডেমনিটি বাতিল করতে হবে, ওনাদেরকে আনতে হবে? সেটি কিন্তু করেননি এবং সেটা আপনি নিজেও স্বীকার করেছেন। এরশাদ সাহেবের কথায় যেটিতে আসছেন, এরশাদ সাহেব যে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করেননি সেটি কিন্তু আমরাও বলছি। আমরা কিন্তু কোনো সময় বলিনি যে এরশাদ সাহেব অত্যন্ত সদয় ছিলেন এবং তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলের চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু আমরা কোনো সময় বলিনি এবং সে বিষয়ে বারবার কিন্তু কথাও বলা হয়। আর তৃতীয় যে বিষয়টি আপনারা বললেন যে 15ই ফেব্রুয়ারির নির্বাচনেই কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে, তখন কিন্তু এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। আচ্ছা, সুতরাং এই তথ্যটার মধ্যে কিছুটা ভুল আছে। অ্যানসার করা শেষ হয়েছে? জি, ঠিক আছে। আমি যেটি জানতে চাইছিলাম আসলে ওই বিতর্কের মধ্যে না গিয়ে, যে এই এক বছর আসলে বাংলাদেশের জনগণের জন্য আপনারা কি ডেলিভার করলেন? জি, সেটি একটু এটি শুনতে তো চাই। আপনি তো মানে আমি যদি খাতওয়ারি বলতে থাকি, খাতওয়ারি বললে অনেক লম্বা। আমি ইন এ নাটশেল যদি আপনি বলেন যে না, আমি ইন এ নাটশেলে আমি বলতে চাচ্ছি যে আমরা যে উন্নয়নের যে কার্যক্রম আমরা 2008 সালের পরে শুরু করেছিলাম সেগুলো কিন্তু আরো সমৃদ্ধ করা হচ্ছে। আপনি যদি আমি বিদ্যুৎ খাতে ধরি, বিদ্যুৎ খাতে বাংলাদেশ যে প্রভূত উন্নয়ন করেছে সেটিতে কিন্তু আমরা বিদ্যুৎ খাতে স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেটি 2008 সালে কি অবস্থায় ছিল, 2014-তে 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা একটি সমৃদ্ধ অবস্থায় গেছি, সেখান থেকে এখন স্বয়ং সম্পূর্ণতার দিকে যাচ্ছি। খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। শিক্ষা খাতে আমরা যদি বলি, আজকে খবরের কাগজে নিশ্চয়ই আপনি দেখেছেন যে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীকে 32 কোটি বই দেওয়া হচ্ছে এবং সেটির কার্যক্রম শুরু হয়েছে। এরকম তো বিভিন্ন উদাহরণ দেওয়া যাবে যেগুলোতে আমরা সমৃদ্ধির পথে যে যাত্রা আমরা শুরু করেছিলাম ভিশন 2021 মাধ্যমে সেটিকে আমরা পরিপূর্ণতা দিয়ে যাচ্ছি। তো আপনি মনে করেন যে সরকারের পারফরম্যান্সে বাংলাদেশের জনগণ হ্যাপি? জি, অবশ্যই মনে করি। আচ্ছা দিলীপ ভাই, আমি ওনার মতো খাতওয়ারিতে যাচ্ছি না, তারপরে ওনার যে কয়টা খাত উনি উল্লেখ করেছেন শুধু সেটা উল্লেখ হচ্ছে উনি বলেছেন বিদ্যুতের কথা। আমি আপনার সাথে পুরোপুরি একমত হয়ে নিলাম যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে 2008 সাল যেহেতু আগে কখনো আসে নাই, তো 2008 সালের মতো কোনো উন্নতি করার কোনো সুযোগ নেই। আপনি বাংলাদেশ স্বাধীনতার পরে উনি কথাটা ভুল বলেছেন, দেশ কখনো উল্টো পথে যায় না, একটি দেশ সমৃদ্ধির পথেই আস্তে আস্তে এগিয়ে যায়। আজকে 1971-এর পর থেকে 2014 যদি আমরা এখানে থেমে যাই তাহলে দেখতে হবে প্রতিটি বছরই দেশ তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় নাই, বাট ধীরে ধীরে একটা জায়গায় আসার চেষ্টা করেছে এবং সেটার জন্য আপনার গণতন্ত্র কখনো সহায়ক ছিল, কখনো গণতন্ত্র সহায়ক ছিল না। এটা এই বিচ্যুতিগুলি ছিল। কিন্তু প্রবলেমটা কোনটা হচ্ছে, ওনারা এখন এই এক বছরে একটা নতুন শব্দ যোগ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে উন্নয়ন। এই শব্দটা উচ্চারণ করলে আমাদের আইয়ুব খানের কথা মনে হয়ে যায়। বেসিক ডেমোক্রেসি, লিমিটেড এডিশন, মানে আপনি সব কিছু করতে পারবেন বাট উইথ কন্ট্রোলড। মানে গভর্নমেন্ট আপনাকে রেগুলেট করবে কে অপোজিশন লিডার হবে, কে অপোজিশন দল থাকবে, কারা ইলেকশন করবে, কারা করবে না, কে নিষিদ্ধ হবে, কে নিষিদ্ধ হবে না, কার ফাঁসি হবে, কার থেমে যাবে। এই সমস্ত যখন কন্ট্রোল বাই গভর্নমেন্ট তখন একটা শব্দ উঠে আসে পাশাপাশি, সেটা হচ্ছে ফ্যাসিবাদী। আমরা কোনো অবস্থাতে চাই না যে বাংলাদেশের স্বাধীনতা 43 বছর পরেও এই শব্দটিকে আবার চর্চা আমার দেশে হোক। কিন্তু আনফর্চুনেট জিলুর ভাই, আমাদের যেটা প্রবলেমটা হচ্ছে যে তানভীর ভাইদের মতো লোকদেরকে আজকে মুখস্থ বুলি শিখায় দেওয়া হচ্ছে। কিরকম? আজকে না নতুন প্রজন্ম রাজনীতিকে অন্যভাবে দেখার, চিন্তা করা, ভাবনা করার সময় আমাদের এসছে। এখনো আমরা এক কথাতে কিন্তু 71-এ যাই, যেটা আমাদের বেসিক জায়গা,
সেখান থেকে আমরা 75 থেকে বলি যে আবার উল্টো দিকে হাঁটছি, 75 পরে আবার মাঝখানে সমস্ত কিছুকে আমরা ঝেঁটিয়ে বিদেয় করে দিতে চাই, আবার বলি যখন তারা 96-এ পাওয়ারে এসছে দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন টাইম। তাহলে এই যে 75-এর পরে 96-এর আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, উন্নয়ন এগুলি কোথায় যাবে? আইদার ইউ হ্যাভ টু মানে ডিলিট ইট ফ্রম বাংলাদেশের মানচিত্র থেকে, যে আপনি এগুলি কোনো কিচ্ছু হয়নি, বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট হয়নি। সো এটা হঠাৎ করে 96-এর পরে বিদ্যুতে আজকে এই জায়গায় চলে এসছে। ইট ওয়াজ গ্রাজুয়াল ডেভেলপমেন্ট। এটা কোনো সরকারের জন্য না যে সরকার না থাকলে ডেভেলপমেন্ট হতো না বা এই সরকার না আসলে ডেভেলপমেন্ট থেমে যাবে। বিদ্যুতের কথা ওনারা বলেছেন, ওয়েল আমি যদি এগ্রি করি নেই জিলুর ভাই, তাহলে আমাকে একটা প্রশ্ন আপনি উত্তর দেন আমাকে, যে কেন আমি এমন উন্নয়ন করতে চাবো যে উন্নয়নের জন্য আমাকে ইনডেমনিটি নিতে হয়? উনি তো এতক্ষণ ইনডেমনিটি নিয়ে অনেক কথা বললেন। আমি বিদ্যুতে মহাসমারোহ করে দিব, একবারে বিদ্যুৎ ভাসিয়ে দিব, ঘরে ঘরে পৌঁছে দিব, দেন হোয়াই আই হ্যাভ টু মেক দ্য করাপশন? আর যদি করাপশন আমি নাই করে থাকি, আমি ধরে নিলাম করাপশন আমি করিনি, আমি জোর গলায় বলছি আমি করাপশন করিনি, তাহলে আমাকে ইনডেমনিটি প্রশ্ন কেন আসবে? ইনডেমনিটি প্রশ্ন সেখানেই আসবে যেখানে আপনি করাপশন করেছেন, যেখানে আপনি চুরি করেছেন, যেখানে আপনি ডাকাতি করেছেন, যেখানে আপনি রাহাজানি করেছেন, যে আমার এই 5 বছরের চুরি তোমরা কোনো অ্যাকাউন্টেবল হবে না। আদারওয়াইজ আপনি কেন ইনডেমনিটি দিবেন? নাম্বার 1। সেকেন্ড হচ্ছে উনি পাঠ্য বইয়ের শিক্ষার কথা বলেছেন। বাংলাদেশের শিক্ষার কথা এখন বললে মানুষ হাসে। কেন হাসে? 5ম শ্রেণীর পরীক্ষা পিএসসি দিস কল, মানে এই পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে নাথিং। বাংলাদেশের এখন এমনটা জায়গায় চলে গেছে যে জেএসসি পরীক্ষাতেও অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে, সেখানে পিএসসি প্রশ্নপত্র ফাঁস হয়। দ্যাট মিনস 5ম শ্রেণীর পরীক্ষা। আমরা এতই উন্নতি করেছি, শিক্ষকদের ডেকে নিয়ে জোর করে বলা হয় যে পরীক্ষার মার্কস বেশি দিতে হবে। এই শুনে অনেক শিক্ষক অজ্ঞানও হয়ে যান। প্রশ্নটি হচ্ছে কি, এগুলি হচ্ছে খণ্ডিত একটা অংশ। আপনি আমাকে সারা বাংলাদেশকে আপনি মালয়েশিয়া বানিয়ে দিবেন, আপনি বলবেন সিঙ্গাপুর করে দিবেন, আপনি বলবেন আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্র্যাকটিস করিয়ে দিব। ওয়েল, আপনি সব কিছু করেন, কিন্তু কথায় কথায় আপনি যা কিছু করবেন সেটা আমার অনুমতি ব্যতিরেকে কেন, জনসাধারণের কনসেন্ট ব্যতিরেকে কেন? আপনি ক্ষমতা থাকেন, আই হ্যাভ নো প্রবলেম, আপনি থাকতেই পারেন ক্ষমতা, জনগণ আপনাকে চাইলে। আপনি 2021 কেন 40 দিয়েছেন, 40-এর পরে যদি আরো 5 বছর লাগে থাকেন আপনি। ইফ পাবলিক সাপোর্ট ইউ, আপনি যান। কিন্তু পাবলিকের ওপিনিয়ন ছাড়া, তাদের ম্যান্ডেট ছাড়া এই থাকার মনোবৃত্তিটাকে আপনাকে কে দিল? এই রাইটসটা আপনাকে কে দিল? আর 5% আপনি বলছেন জনগণ আপনার পক্ষে আছে, ওনারা বলছেন জনগণ হ্যাপি হওয়ার ব্যারোমিটারটা কি? এটার সিস্টেমটা কি? যে এখন তারা এতটাই হ্যাপি, তারা এতটাই ভালো কাজ করেছেন, তাদের মনে হচ্ছে যে বাংলাদেশের শুধু ওনাদের না, আপনি যে কোনো সেক্টরে, আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি, তানভীর এখানে উপস্থিত আপনার মাধ্যমে বলছি, যে কোনো সেক্টরে আপনি একটি ইলেকশন দেন, ঢাকা সিটি কর্পোরেশন হতে পারে, ইট কুড বি চিটাগং, ইট কুড বি গাজীপুর, ইট কুড বি রংপুর, ইট কুড বি বরিশাল, হোয়াট এভার, আপনি একটা নির্বাচন দেন, শুধু মেকশিওর করতে হবে যে ইলেকশনে কোনো ইন্টারফারেন্স হবে না, ভোট রিগিং হবে না, কোনো নেপোটিজম হবে না, কোনো সন্ত্রাস হবে না, সেই ইলেকশনে তাদের খুঁজে পাওয়া যাবে না। আমি সরি টু সে, আমি চাই না, কারণ গণতন্ত্র এটা প্র্যাকটিস না। যদি দুটা পক্ষ না থাকে কখনো গণতন্ত্র স্টেবল হবে না। কিন্তু আমার দেশে আওয়ামী লীগ তারা নিজেরা অন্তদ্বন্দ্ব করে 1975-এ জাতির জনককে হত্যা করে তারা আবার সেই উল্টো পথে যাত্রা যেমন শুরু করেছিল, আজকে তারা নিজেরা ভোট করে একজন আরেকজনকে খুন করে, ছাত্রলীগ গত 7 বছরে 172 জনকে নিজেরা খুন করেছে, 172। আর আওয়ামী লীগ খুন করেছে 342 জন নিজেদের কর্মীদেরকে। এটা আমার বা আপনার কোনো তথ্য না, প্রথম আলো থেকে বের হয়েছে। প্রশ্নটি হচ্ছে এই যে অন্তদ্বন্দ্ব, আত্মকলহ, আত্মবিনাশী রূপ কেন? একটাই কারণ, কারণ বিরোধী দল তারা বিরোধী দলকে তো খেয়ে ফেলেছে, জনগণকে সাবার করছে, এখন মনে হচ্ছে আমরা বাকি আছি। এখন কথা হচ্ছে যে আমরা তারা বাকি থাকুক, কিন্তু সে জনগণকে আস্থা নিয়ে তো করতে হবে। জিলুর ভাই, আপনি যাই কিছু, আপনি এখানে কাজ করছেন, আমরা এখানে 3-2 বলছি, আপনাদের অনুমতি নিয়ে আমরা ঢুকেছি, চ্যানেল আই কর্তৃপক্ষ আপনাকে অথরাইজ করেছে, আপনি আমাদের অথরাইজ করেছেন এই সেশনে আসার জন্য, নিমন্ত্রণ করেছেন, আমরা এসে যোগ দিয়েছি। আমি যদি এখন 2জন লোক হুট করে এসে আপনাদের অনুমতি ছাড়া এখানে টকশো করা শুরু করে, ইট উড বি রেকর্ডেড আর ইট উড বি ব্রডকাস্ট, আনসার ইজ নো। তাহলে তো এটা চলবে না। তো আপনি যদি স্বীকার করেন ছোট্ট পরিসরে, তাহলে বৃহৎ পরিসরে যেখানে জনগণের জান মাল, সাংবিধানিক অধিকার, রাইটস, সিভিক সেন্স, এভরিথিং ইজ ইনভলভ, তো সেখানে আপনি উইথাউট অথরাইজেশন, উইথাউট জনগণের কনসেন্ট আপনি বসে পড়বেন। ধন্যবাদ। আপনি কন্ট্যাক্ট করবেন এবং জনগণকে বলবেন জনগণ আমাকে দিয়েছে। তানভীর শাকিল জয়। জি, আমি প্রথমে যেটি বলতে চাই যে আপনি একটি পেশায় আছেন আইনজীবী, আমি গতবার সংসদ সদস্য ছিলাম, সাবেক সংসদ সদস্য। তো আমি একটি পেশায় আছি, রাজনীতিতে আছি, আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তো সুতরাং সেক্ষেত্রে আমি কারো শেখানো বুলি কিন্তু আওড়াই না।
আমি আমার নিচের বিচার বিবেচনা থেকে কথা বলি। তো আমি মনে করি যে এই কথাটি আপনি হয়তো সঠিক বলেননি। আমি কারো শেখানো বলে আওড়ানোর জন্য এখানে আসিনি। আমার নীতি আদর্শ আছে এবং সেই অনুযায়ী আমি কথা বলতে চাই। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই যে আপনি ৭৫-এর পরের কথা বলছেন। ৭৫-এর পরে ৯৬-এর আগ পর্যন্ত কতটুকু গণতন্ত্র ছিল সেটি কিন্তু আমি আপনি এখানে তর্ক করার থেকে সেটি কিন্তু আমি কথাটা শেষ করি। আমি কিন্তু বলছি না যে ৯১ থেকে ৯৫ পর্যন্ত গণতন্ত্র ছিল না। আমি বলছি যে ৭৫-এর পর থেকে কতটুকু গণতন্ত্র ছিল। মার্শাল লর মাধ্যমে দলের জন্ম হয়েছে, মার্শাল লর মাধ্যমে জনগণ শাসিত হয়েছে। আপনি যদি এই কথা বলতে চান তাহলে বলতে হবে যে আপনি তো বলার সময় আমি কিন্তু আপনাকে ইন্টারফেয়ার করি না, সুতরাং আমাকে বলার সময় যদি আপনি ইন্টারফেয়ার করেন, ঠিক আছে। সো আমি যেটি বলতে চাচ্ছি যে সেই গণতন্ত্রের পরিচয় কিন্তু বাংলাদেশের জনগণ পেয়েছে। আপনি ৫ই জানুয়ারি নির্বাচনের কথা বললেন, বাংলাদেশে কিন্তু হেনা ভোটের ঘটনাও আমরা বারবার দেখেছি। সেই নির্বাচন সারা বিশ্বে কত প্রশংসিত ছিল সেটা কিন্তু আমরা জানি না। যাই হোক, এখন আপনি উন্নয়নের কথা বলেছেন, বিদ্যুতের কথাই আপনি যেহেতু তুলেছেন, বিদ্যুতের ক্ষেত্রে তোলার ক্ষেত্রে আপনি যে কথাটি বলছিলেন যে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০০ সালের নির্বাচনের সময় বিদ্যুতের যে উৎপাদন ছিল এবং বিএনপি সরকার ২০০৬ সালে ক্ষমতায় ছাড়ার সময় বিদ্যুতের যে উৎপাদন ছিল, এটি আমার সাথে আপনার আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। আপনি শুধু তথ্যপত্র ঘেটে দেখলেই দেখবেন যে দুইটার মধ্যে কতটা ফারাক ছিল। আপনি যে বলছিলেন সবসময় বৃদ্ধি পায়, এক্ষেত্রে যে বৃদ্ধি না পেয়ে কমে গিয়েছিল সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার তথ্যটি ভুল। না, আমি জেনেই বলছি, আপনি তারপরে চেক করে আমার সময় আমি ডাটাটা দিব। ঠিক আছে, অসুবিধা নেই। আর দ্বিতীয় বিষয় হলো আপনি যেটি বলছেন যে ইনডেমনিটি, আপনি ৭৫-এর ইনডেমনিটির সাথে বিদ্যুৎ ক্ষেত্রের যে কথাটি বলছেন এটা কিন্তু সঠিক নয়। বিদ্যুৎ ক্ষেত্রে এটি কিন্তু ইনডেমনিটি নয়। আমরা যেহেতু বিদ্যুৎ খাতে দ্রুত উন্নয়ন করার জন্য কিছু কিছু আইন কানুন আমরা আরো এক্সপিডাইট করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি যে বিদ্যুতে টেন্ডার ছাড়া কাজ নিয়ে যাবে এবং সেই যাকে ইচ্ছা তাকে কাজ দেওয়া যাবে, এরকম কোনো কিন্তু কিছু করা হয়নি। আর করাপশনের কথা যদি আপনি বলেন, তাহলে যেহেতু করাপশনের ক্ষেত্রে একটি সংস্থা আছে বিভিন্ন সময় বলে যে বাংলাদেশ করাপশনে কি অবস্থা, সেক্ষেত্রে কিন্তু ২০০১ সাল থেকে ২০০৫ সালে তারা কি অবস্থায় বলেছিল করাপশন, আর তার পরবর্তীতে বাংলাদেশের অবস্থান কি ছিল সেটা আপনি মিলিয়ে নিতে পারেন বা জনগণই মিলিয়ে নিতে পারে। সেটা তো আমার আপনার বলার দরকার নেই। কারা তখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ আপনি আসবেন, অবশ্যই আসবেন। তো সে বাংলাদেশ কিন্তু সে কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল করাপশনে, কোন আমলে হয়েছিল সেটিও বাংলাদেশের জনগণ জানে। আর এখানে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটি কিন্তু আপনি কয়েকটি ইনসিডেন্ট দিয়ে যদি আপনি সকল অর্জনকে মনে করেন যে কোনো অর্জনই হয়নি আজকে, তাহলে কিন্তু সেটি কোনো মতেই সঠিক হবে না। আজকে আপনি দক্ষিণ এশিয়াতে, আপনি যদি শুধু নারীর ক্ষমতায়ন বলি, দক্ষিণ এশিয়াতে ছাত্রী ভর্তির ক্ষেত্রে বা ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সব থেকে এগিয়ে আছে। বাংলাদেশে আজকে শিক্ষিতরা ৭০% মতো। আজকে সারা বিশ্বে এমন কোন উদাহরণ দেখানো যাবে না যেখানে ৩২ কোটি বিনামূল্যে বই দেওয়া হচ্ছে, এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশে আর কোথাও আপনি দেখাতে পারবেন না। আর আপনি যে কথাটি বারবার বলছিলেন যে শিক্ষা কি মানের ক্ষেত্রে কোনো উন্নতি হয়েছে, মানের ক্ষেত্রে মানে ফ্যাক্টস ফিগারে হয়তো মানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত যে উন্নয়ন, মানে যে ক্ষেত্রে আমরা মনে করি যে একদম সর্বোচ্চ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পৌঁছাতে পারিনি। সেক্ষেত্রে পৌঁছাতে অবশ্যই সময় লাগবে এবং এটি তো একটি ১৬ কোটি জনগণের দেশ, যেখানে আমরা সকল রকম প্রতিকূলতা অতিক্রম করেই কিন্তু সেই মানে যেতে হবে। সুতরাং মানে ১৬ কোটির জন্য ৩২ কোটি বই দিচ্ছেন এরকম ব্যাপার বলছেন আপনি না, ১৬ কোটির জন্য ৪.৫ কোটির জন্য ৩২ কোটি বই দেওয়া। আচ্ছা, তাহলে তো সেক্ষেত্রে আমি মনে করি তানভীর একটুখানি চীনে তাহলে কত বই দেওয়া হয়? চীনে কত বই দেওয়া হয়? বিনামূল্যে কি বই দেওয়া হচ্ছে? অবশ্যই, কিন্তু এটা ওয়েলফেয়ার গভর্নমেন্ট, সেটা ওয়েলফেয়ার গভর্নমেন্ট হলেও সেখানে কি মানে আপনি তো আমাদের বেশি দামে দেওয়া হয়? বেশি দামে দেওয়া হয় না। আমি বলছি যে ৪.৫ কোটি জনগণের জন্য আজকে আপনি বই দিচ্ছেন, বিনামূল্যে বই দিচ্ছেন, এটি তো একটা অ্যাচিভমেন্ট, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। আপনি প্রথম দিচ্ছেন, বাংলাদেশে তো প্রথমই দেওয়া হচ্ছে। নো 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 অ্যাবসার্ড, নো নো ৩২ কোটি বই প্রথম দেওয়া হচ্ছে। আর আপনি যে প্রশ্নপত্রে ফাঁসের কথা বলেছেন, অবশ্যই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এটাকে আমরা অস্বীকার করছি এবং যে সমস্যা আছে সমস্যাকে সামনে নিয়ে তো আমরা সমাধানের চেষ্টা করছি। আরেকটি বিষয় আপনি বারবার বলছিলেন যে অনুমতি না নিয়ে, ঠিক না, এটি কিন্তু জনগণের অনুমতি নিতে হবে, বিএনপির অনুমতি কিন্তু নিতে হবে না। এবং বিএনপি বা জামাত আজকে নির্বাচনে না আসলে সেটি যে জনগণের অখুশি হওয়ার ব্যারিমিটার, সেটাও কিন্তু আপনি বলতে পারেন না। এবং নির্বাচন হয় না সেটা বোঝা গেল না, সেটা বোঝা গেল না। আপনি তো বললেন না, সেটা বোঝা গেল না। আমি তো বলিনি যে বিএনপি, আমি বলেছি যে আপনারা নির্বাচনে আসলেন না, সেটা আপনাদের বিষয়। বিএনপি জামাতের নির্বাচনে পাকিস্তান থেকে এসেছে, না নির্বাচনে এখন আপনি যদি আপনি যদি বলেন যে জামাত কি বাংলাদেশ থেকে এসেছে, আমি তো সেটা বলবো না। আজকে আপনি বাংলাদেশের লাল সবুজের
এই চিহ্ন বুকে নিয়ে আপনি যদি মনে করেন যে না জামাত বাংলাদেশের দল, বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে রাজনীতি করে, তাহলে সেটি কোনো মতেই সঠিক নয়। এবং সে বিষয়টি আমি মনে করি যে জনগণের অনুমতি নিয়ে, জনগণের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা যদি সেটা 5ই জানুয়ারির নির্বাচনে আমরা নিয়েছি। 5ই জানুয়ারি এটি হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। নির্বাচনের প্রক্রিয়া অবশ্যই নির্বাচন তো নির্বাচনের মাধ্যমেই হয়েছে, এবং সেখানে আপনারা যখন নির্বাচনে না আসবেন, আপনারা যখন নির্বাচনের আগে দেখা যাবে যে ভয়াবহ সহিংসতার মাধ্যমে ওখানে প্রিজাইডিং পোলিং অফিসারকে পুড়িয়ে মারা হবে, তখন তো অবশ্যই জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। এটা কিন্তু স্বাভাবিক। আর আরেকটি বিষয়, আপনারা বলছেন নির্বাচনের কথা, 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের কথা তো আপনি বললেন। 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে কি আপনারা জয় হন নাই? আপনারা যখন জয় হয়েছে, না আপনারা তো বিএনপি জামাত 20 দলীয় জোট এককভাবে নিয়েছে। আপনারা যখন সেই নির্বাচনে জয়ী হলেন, তখন তো আপনারা কি, তার মানে কি আপনারা কারচুপি করে জয় হয়েছেন সেই নির্বাচনে? আপনারা তো কারচুপি করে বিজয়ী হননি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার অধীনে নির্বাচন হয়েছে, সেখানে আপনারা বিজয়ী হয়েছেন। সেই নির্বাচনে যখন বিজয়ী হবেন, তখন আপনাদের আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়েছে? না, ক্ষমতা ছেড়ে দেয়নি। কিন্তু সেই নির্বাচনে যখন আপনারা বিজয়ী হয়েছেন, তখন কিন্তু আপনাদের কাছে নির্বাচন ভালো। আর আপনারা যখন মনে করবেন যে আপনারা নির্বাচনে বিজয়ী হতে পারবেন না, তখন আপনারা নির্বাচনে যাবেন না। তাহলে আপনারা কি 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমরা কারচুপির মাধ্যমে বিজয়ী হয়েছে, সুতরাং আমরা নির্বাচন মানি না? কেন বলেন? আচ্ছা, বাংলা একটা শব্দ আছে, মানে লোকালি দুষ্টুমি করে ব্যবহার করা হয়, আইয়ুব খান আর খিলিফা। দুটো শব্দ 2 টার্মে ব্যবহার করা হয় কম্পারিজনের ক্ষেত্রে। আপনি যেহেতু একজন রাজনৈতিক কর্মী পরিচয় দিয়েছেন, আপনি ভালো মতোই জানেন স্থানীয় সরকার নির্বাচন শুধু আমার দেশে না, সারা বিশ্বেই এটা কোনো এই ক্ষমতার পালা বদলে কোনো ব্যারোমিটার নয়। এতটুকু সেন্স আমাদের সবার মধ্যে থাকে। তো স্থানীয় সরকার শুধু না, বাংলাদেশের যদি 12টা সিটি কর্পোরেশনের সবগুলি বিএনপি জিতে, জামাত সহ যারা পাকিস্তানি দল আপনার কথায়, এবং সমস্ত 365টা উপজেলায় জিতে, আপনার মতে পাকিস্তানি দল না? আপনি বলেছেন, আমার মতে না। এই জামাত যারা ভোট দেয় বাংলাদেশের জন্য, তারা কখন পাকিস্তান দল হতে পারে? তারা বাংলাদেশেরই দল। যে আপনি বলছেন তো, জামাত যদি পাকিস্তান দল হয়, তাহলে জামাতের যখন সৃষ্টি, আওয়ামী লীগের সৃষ্টি একই সময়। জামাতের যদি ওই সময়টা ধরি, তাহলে জামাতও, ঠিক আছে, আপনি জামাতের পক্ষে মত দিচ্ছেন, অসুবিধা নেই, আমি তো প্রতিবাদ করছি না। আমি শুধু জানতে চাচ্ছি আপনি জামাতের পক্ষে মত দিচ্ছেন কিনা। আমার কাছে পাকিস্তানি এই বর্তমান বাংলাদেশী জামাত কোনো অবস্থায় পাকিস্তান দল হতে পারে না, কারণ তারা ভোট ফর বাংলাদেশ। আচ্ছা, আমি আসি, সেটা বলুন। সেকেন্ডলি হচ্ছে, আপনি যেটা বললেন যে বাংলাদেশের যদি 3465টি ইউনিয়ন পরিষদ আছে, সবগুলি তো বিএনপি জামাত পাশ করলো বা জোট পাশ করলো, তাতে কি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কালকে পদত্যাগ করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দিবে? উত্তর হচ্ছে নো। আপনাকে জাতীয় নির্বাচনে যেতে হবে। বিএনপি ওয়াজ ফাইটিং ফর ক্যারেক্টার গভর্নমেন্ট অনলি ফর ন্যাশনাল ইলেকশন। এতটুকু সেন্স রেখে আমরা বুঝি যে উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটা কখনোই ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন। তার মানে ওই নির্বাচনগুলো ফেয়ার হলে, ওই নির্বাচনগুলো ফেয়ার হলে সেখানে কোনো কৃতিত্বের বিষয় নেই, কিন্তু আপনারা বলছেন যে ওই নির্বাচন যাই হয় হোক, কিন্তু জাতীয় নির্বাচন আপনাদের মতো হতে হবে। এটাই আপনি সবচেয়ে আক্ষেপের কথাটা বললেন। আজ পর্যন্ত বিএনপি তথা আপনারা কেয়ারটেকার সরকারের যে কথাটা, কনসেপ্টটা বাতিল করার পরে বিএনপি এখন পর্যন্ত বলে নাই যে আমাদের মতো করে নির্বাচন হবে। এটা আপনাদের মন গড়া কথা। আরেকটু আগে আপনি শব্দ ব্যবহার করেছিলাম, আপনি কষ্ট পেয়েছিলেন যে শেখানো বলি। শেখানো বলি বলতে আমি বলি না যে আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে, এটা শেখানো বলতে বুঝাচ্ছি যে সরকার কিছু জিনিসকে ডায়ালগ হিসেবে নেয়, কিছু মানে স্লোগানকে সামনে আনে। যেমন 5ই জানুয়ারিকে একটা মডেল ধরেছে, এখন ভোটারবিহীন নির্বাচনকেও নির্বাচন বলতে হবে। এখন আমি যদি বলি যে ভোটারবিহীন নির্বাচন আর অশ্লীল শব্দ পাশাপাশি যায়, কথাটা খুব এক্সট্রিম শোনাবে, বাট আমি তো হেল্পলেস হয়ে যাবো। কারণ আমি যদি দেখি যে 5ই জানুয়ারি নির্বাচনকে কেউ সাফাই গাচ্ছে, বলতে পারতো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল যদি বিশ্বাস করে, তারা বলতে পারতো যে আমরা সাংবিধানিকভাবে একটা নির্বাচন করেছি, বাট উই আর ওয়েটিং ফর দ্য বেটার ইনক্লুসিভ ইলেকশন। এটা তো আপনাদের মতামত। আমি আসি, এখন সমস্যাটা কোথায়? সারা বাংলাদেশ না, সারা বিশ্ব বলছে 5ই জানুয়ারি ছিল একটা প্রহসন, আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, যেখানে কোনো রকম পার্টিসিপেশন নাই। হ্যাঁ, ছিল পার্টিসিপেশন, কিছু সাংবাদিকরা গিয়েছেন ইলেকশন দেখতে। আর সারা বিশ্ব বলছে, এটাও কিন্তু সঠিক নয়। সারা বিশ্ব বললে কিন্তু সিপিএ তে বাংলাদেশকে ভোট দেয় না মানুষ, আইপিইউ তে বাংলাদেশকে ভোট দেয় না। আইপিইউ সিপিইউ নির্বাচন না, শুধু জাতিসংঘের সাধারণ পরিষদে আপনি চ্যাম্পিয়ন হলেন, তার মানে এটা না বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন আমি বলছি, কারণ জাতিসংঘে আপনি চ্যাম্পিয়ন হলেন, আপনি বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হলেন, যদি 5ই জানুয়ারি যখন বললো না তখনই আমরা 5ই জানুয়ারি নির্বাচনটি যদি এত ভালো হতো,
তাহলে আপনার মতো রাজনীতিবিদও কিন্তু এখন আত্মগ্লানিতে ভুক্ত হতো না, এটার পক্ষে সাফাই গাইতে হতো না। কারণ বাংলাদেশের কোনো নির্বাচনের পরে, আমি শেষ করি, বাংলাদেশের কোনো নির্বাচনের পরে কাউকে বগল দবা করে বাইরে থেকে ঘুরে এসে বলতে হয় নাই ওই সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে, ওই সরকার আমাকে ভালো বলেছে, আমি এখানে জিতেছি, জনগণ আমার পক্ষে আছে। বাকওয়াস। কারণ বাংলাদেশের এই কনসেপ্টটা ইভেন এরশাদ সাহেবের মতো স্বৈরাচার সরকার যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু তাকে বলতে হয় নাই দেশ থেকে বাইরে থেকে এসে যে বাইরের লোক আমাকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতির সংকট তখনই থাকে যখন আমার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন থাকে। আনফরচুনেটলি এই গভর্নমেন্ট সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে যে তাদের মধ্যেই মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না এই অবস্থাটা তৈরি হয়েছে। জনগণ কিন্তু তাদের প্রশ্নটি যত না করেছে তার চেয়ে তারা নিজেদেরই বলতে বাধ্য হচ্ছে যে আমরা জনগণের সাপোর্ট নিয়েছি। সেটি কিন্তু আপনিও এখন সেখানেও ভুলের মধ্যে বলছেন। হয়েছে কি হয়নি এটা বলতে হয় না তো। বাংলাদেশে তো ইতিপূর্বে আর কোনো এমন না যে হঠাৎ করে নির্বাচন হলো, বাংলাদেশে তো ইতিপূর্বে অনেকগুলি সাধারণ নির্বাচন হয়েছে। কেন বলা হয়নি যে আগেগুলি নির্বাচন ছিল না? কেন 5 জানুয়ারি নির্বাচন নিয়ে কথা উঠছে? বিকজ 5 জানুয়ারির নির্বাচন নিয়ে কিন্তু আমি চেয়েছি আপনারা ধূম্রজাল সৃষ্টি করছেন। এখন আমার কেননা এই সরকারের লেজিটিমেসি না থাকলে বা এই নির্বাচনের লেজিটিমেসি না থাকলে জাপানের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু এখানে আসেন না, বা চীন সরকারের কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন পড়ে না। একটা কথা বলেছিলাম যে আপনার বাবা অত্যন্ত বিদগ্ধ একজন ব্যক্তি। জি, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিলেন। জি, জিয়াউর রহমান সাহেব ছিলেন আরো 5 বছর। জি, আপনি আমাকে বলুন এই জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে আবার যখন সাত্তার সাহেব ক্ষমতা আসলেন আবার এরশাদ সাহেব ক্ষমতা জোর করে নিলেন, বাংলাদেশে কোনো অতিথি আসা যাওয়ার কোনো বন্ধ ছিল কখনো? অতিথি আসা যাওয়া আর আপনি বলছেন যে জাপানের প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে একটি সরকারের যদি লেজিটিমেসি না থাকে তাহলে কিন্তু আরেকটি রাষ্ট্র তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখে না। নো, সেটা আমি আপনাকে সহজ করে দিই। তাহলে কি এরশাদের সরকার বা জিয়াউর রহমানের সরকার আপনার কাছে লেজিটিমেট আপনি বলছিলেন যে সেই সময় তারা যখন ক্ষমতা নিয়েছিলেন বা ক্ষমতায় ছিলেন? না, তাদের ক্ষমতায় আসার প্রক্রিয়াটা তো লেজিটিমেট ছিল না। কারণ মার্শাল লর মাধ্যমে আপনি একটি জিনিস আমাকে বলুন যে সারা বিশ্বে কোথায় কোন দেশে আইন আছে যে মার্শাল লর মাধ্যমে ক্ষমতায় আসা? কিন্তু উনি যে কোশ্চেনটা রেজ করছেন যে সে সময় তো অন্যান্য সরকার না, উনি কথাটি কি বারবার বলছেন, উনি কথাটি বলছেন, উনি কথাটি বলছেন, সেই কথাটি উনি পরে বলেছেন। তার আগে উনি যে কথাটি থেকে আমি ওনাকে ইন্টারফেয়ার করলাম, সরি টু ইন্টারফেয়ার, যে উনি যে কথাটি বলছেন যে সারা বিশ্ব এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনকে মেনে নেয়নি, এই নির্বাচনের বিরুদ্ধে। আমি সেই অর্থে বললাম যে তারা যদি নির্বাচনের বিরুদ্ধেই থাকতো, তারা যদি নির্বাচনকে প্রত্যাখ্যানই করতো, তাহলে তো তারা এই স্বাভাবিক সম্পর্কগুলো রাখতো না। এবং আজকে আপনি শোনেন, আপনি কথাটি আমি তাহলে আমি বলি শেষ করে সহজ হবে। তাহলে তো ওই কথাটা বলতে হয় এখন আনফরচুনেটলি। আসলে সারা বিশ্ব যেই ভাষায় কথা বলছে, দিস ইজ দেয়ার হাইয়েস্ট ভয়েস। যখন ইউএস এর মতো গভর্নমেন্ট বলে মানে উই ডিডন্ট চেঞ্জ আওয়ার মাইন্ড রিগার্ডিং 5th জানুয়ারি ইলেকশন, ইউএস এর মতো গভর্নমেন্ট তো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আমি শেষ করি, এটা কোনো এক্সকিউজ না। তাহলে যদি আপনার স্বাধীনতার বিরুদ্ধে হয়েই থাকে তারা ইউএসএ সব সময় বললে তাহলে কেন সঠিক হবে না? ইউএস এর অবস্থান কি সব সময় সঠিক? তাহলে আমি একটা কথা বলি, গাজাতে যখন ইসরায়েল রকেট হামলা করে, যখন বারাক ওবামা তাকে সমর্থন করে, তার মানে কি ইউএস এর ভয়েস সঠিক নাকি সেই সময়? আপনি শেষ করেছেন? জি, বলেন। সারা বিশ্বে একটা কনসেপ্ট আছে জিল্লুর ভাই, সেটা হচ্ছে কি আমরা আমাদের যে প্রোডাক্টগুলি সেল করি কাদের কাছে সেল করি? আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলি ম্যাক্সিমাম যেগুলি যায় যদি ধরে নিই মোটা দাগে ইউরোপীয় ইউনিয়নের কাছে সেল করি। আমাদের আরেকটি বাজার হচ্ছে ইউএসএ, মোটা দাগে বাজার বলছি, বাকি অনেক বাজার আছে। আর আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, মানে আমাদের লোকদের চাকরি দেয় কারা? সেটা হচ্ছে মিডল ইস্ট, মানে মোটা দাগে বলছি আমি, অনেক বিভিন্ন দেশে যাচ্ছে হচ্ছে ভিন্ন কথা। আপনি দেখেন এই তিনটা যে জায়গার কথা বললাম আমি, তিনটার সাথে কিন্তু আমাদের অলরেডি শাট দ্য ডোর, দরজা বন্ধ হওয়ার মতো অবস্থা। কারণ আমরা মন্ত্রীদেরকে মেহমান আসছে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে রেট দিয়ে দিই, যে 2 আনার মন্ত্রী। আমরা রাষ্ট্রদূতকে অ্যাম্বাসেডারকে আমরা কাজের মেয়ে হিসেবে তুলনা করি, নাম বলি। এরকম অভদ্রচিত শিষ্টাচার, এটা কি আমাদের তো কারো স্বপ্ন ছিল না, আমাদের কারো ভাবনার মধ্যে নেই। আমরা যারা ছোট নতুন প্রজন্ম, আমরা যারা স্বাধীনতা প্রজন্ম, আমরা বড়দের কাছ থেকে এই ধরনের ভাষা শিখি না। আমরা মেহমানদের কখনো কাউকে বলি না যে তোমার দাম হচ্ছে 2 আনা। আমরা কোনো বাসার সম্ভ্রান্ত মেহমানকে বলি না, বাসার কাউকে রিপ্রেজেন্ট করলে বলি না তুমি আমার কাজের মেয়ের মতো দেখতে বা শুনতে, বা নাম তোমার সাথে মিল আছে, বা তাকে ওইভাবে ডাকি না। এই যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু এই সরকার 5 জানুয়ারি নির্বাচনের পরে করতে শুরু করেছে। কেন? কারণ তাদের মধ্যে নিজেদের মধ্যে তাদের হচ্ছে সেলফ কনফিডেন্সের অভাব। তারা আজকে সর্বত্র যে নিজেদের স্বীকৃতি আদায় করছে। আপনি বলেছেন লেজিটিমেসির কথা, আপনার সঙ্গে যদি আমি একমত হয়ে যাই তাহলে কিন্তু আবার ব্যাকাদে আপনি পড়ে যাচ্ছেন। কিরকম? আমি যদি ধরে নেই যে আওয়ামী লীগ হচ্ছে সাংবিধানিক সরকার,
যেহেতু উনি লেজিটিমেসির প্রশ্ন করেছেন, আমি বলছি না কিন্তু অসাংবিধানিক, কথাটা আমি বলি না, যদিও অবৈধ কথাটা চলে আসে, তারপর আমি বলছি এটা সাংবিধানিক সরকার, যেহেতু উনি বলেছেন যে ইলেকশনের মাধ্যমে হয়েছে। কিন্তু যে প্রশ্নটি আসে, সাংবিধানিক কথাটা কিন্তু অনেকভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতে পারেন, কিন্তু উইথাউট কনস্টিটিউশনাল ওয়েতে যখন আপনি একটা গভর্নমেন্টকে চাপেন, গভর্নমেন্ট তো যে মার্শাল ল মাধ্যমে বলেছেন, মার্শাল ল গভর্নমেন্ট ওয়ান্স দে টেক দ্য ওথ ইট হ্যাজ টু বি এটা ন্যাচারাল গভর্নমেন্ট। তো যখনই তারা 5 জানুয়ারি নির্বাচন পরে যেভাবে হোক, আপনারা ভয়েড অফ ইনশিওর পাল্লায় ফেলি না কেন, আপনি হয়তো আর্গু করবেন যে আমার সাংবিধানিকভাবে ওকে। সাংবিধানিক প্রতিনিধি মানে রিপ্রেজেন্ট করা এক জিনিস, তাহলে আমরা ধরে নিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন, উনি সাংবিধানিক প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী নয়। জনগণের কথা বিএনপি কে দ্বারা নির্ধারিত হয়, বিএনপি নির্বাচনে আসলো না, পাকিস্তানি ভাবাদর্শের জামাত নির্বাচনে আসলো না জন্য সেটি জনগণের নির্বাচন নয়। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনার কথা ধরে নিলাম আমি আর্গুমেন্টের খাতিরে, যে বিএনপি এবং জামাত না আসলে, আপনার কথা অনুযায়ী, আমি কিন্তু আমার কথা বলছি না, যে আপনি বললেন যে বিএনপি আসে নাই আর পাকিস্তানি ভাবাদর্শের জামাত আসে নাই, কিন্তু আপনি আমাকে একটা পার্টির নাম বলুন যে পার্টিটা আপনাদের সঙ্গে থাকে, দলের নিবন্ধিত, বাংলাদেশের 24টি রাজনৈতিক দল নিবন্ধিত, আপনি জানেন ভালো মতো 24, আপনার কথাই আমি আসলাম যুক্তিতে, কয়টা নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনি বলেন? না, জাতীয় পার্টি কি নিবন্ধিত রাজনৈতিক দল নয়? প্লিজ আপনি ডোন্ট মেক ইট অনলি অন সিঙ্গেল পার্টি, কারণ আপনি বিএনপি জামাতকে বাদ দিয়ে দিয়েছেন। বাংলাদেশে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক দল। তাহলে দেখুন আপনাদের আশ্রয়টা কোথায় যে ঠিক আছে। আমি চাচ্ছিলাম আমাদের আশ্রয়টা কাছে মনে হয়েছে বাংলাদেশের একমাত্র গণতন্ত্র জাতীয় পার্টি। আপনি দেখেন জিল্লুর ভাই, একমাত্র গণতান্ত্রিক দল আমি বলিনি, কারণ আপনি বলেছি নাম বলতে পারেননি, আপনি একটি নাম বলতে পারেননি যে হু ইজ বিন কি বলবো এই নমিনেটেড বাই ন্যাশনাল ইসি ইলেকশন কমিশন কর্তৃক, নাম বলতে পারবেন না কেন? ওয়ার্কার্স পার্টি কি ইসি কর্তৃক নমিনেটেড না? জাসদ কি নমিনেটেড না? এই তো, এই যে আপনি চলে এসেছেন, তো এখন ওয়ার্কার্স পার্টি এবং জাসদ আপনার অত্যন্ত কাছের সঙ্গী, তো সেটা কি দোষের কিছু? নো, দোষের কিছু না, খুব ভালো। কাছের সঙ্গী কি জামাতের দোষ হয় না? না, জামাতের মতো দল কি, জামাতের মতো দল আমাদের কাছের সঙ্গী ভালো হতো? কবরে না দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিলে কোনো লস হয় না, দোষ হয় কোনটা? এখানে কথা বলতে গেলে আপনাদের বিএনপি না করলেও দোষ হয়ে যাবে, কারণ কি যারা জামাতকে সঙ্গী হিসেবে রাখে তারা অন্য দলের রাজনৈতিক সঙ্গী কি হবে সেই বিষয়ে কিন্তু কথা বলা সাজে না। হচ্ছে একমাত্র দল, তানভীর আপনি স্বীকার করুন না করুন, আওয়ামী লীগ বারবারই বলে মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ হচ্ছে তাদের একটা প্রোডাক্ট, তারা সেল করতে চায়। আনফরচুনেটলি এই প্রজন্ম বাংলাদেশের জনগণ তাদের এই প্রোডাক্ট সেলিংটা এখন বন্ধ করে দিতে চাচ্ছে। কেন বন্ধ করতে প্রোডাক্ট সেলিং বন্ধ করে জামাতের প্রোডাক্ট কিনতে যাচ্ছে? আমি চাচ্ছি কেন সেল করতে পারছে না, মার্কেটিংটা হচ্ছে না কেন? একটাই কারণ আজকে তারা যে প্রোডাক্টের কথা বলছে এই প্রোডাক্টটা জনগণ ইটসেলফ, জনগণ নিজেরা সেই প্রোডাক্টকে ধারণ করে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল বলা হয়, আমরা মনে করি তারেক জিয়া একটা ভালো কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের দল নয়, মুক্তিযুদ্ধকালীন দল, ঠিক আছে, মুক্তিযোদ্ধার দল নয়। কারণ আওয়ামী লীগের আপনি একজন বীরত্তম দেখাতে পারবেন না, আনফরচুনেটলি একজন বীর প্রতীক দেখাতে পারবেন না। বঙ্গবন্ধু সমস্ত 7ই মার্চে রেসকোর্স ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে বলা হয়েছে যার যা আছে নিয়ে কি বলছেন উনি, যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, আপনার কথা অনুযায়ী বা আপনাদের দলের কথা অনুযায়ী। আপনি আমাকে উত্তর দিন, আওয়ামী লীগ না শুধু বঙ্গবন্ধু পরিবারের কোন ব্যক্তিটি বঙ্গবন্ধু তাকে সারা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল? আপনি নাম বলুন আমার কাছে, আনসার হচ্ছে নো। কেন নো? আপনি নাম বলুন না। বঙ্গবন্ধুর ডাকে সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বঙ্গবন্ধুর পরিবারের নাম সদস্যরাও এখন সেই বঙ্গবন্ধুর ডাকে আপনি যে ব্যক্তিটি এটা অনেক পরের ঘটনা, আমি ওখানে যেতে চাচ্ছি না, আমি জানি কিভাবে কি হয়েছে বলতে চাচ্ছি না, ওটা ডাইরেক্ট আপনারা তো অনেক কিছু বলতে যাচ্ছেন না। জিলুর ভাই, যে ব্যক্তিটি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বিপন্ন করে আর্মির মতো একটা চেইন অফ কমান্ডে থেকে যিনি উই রিভোল্ট বলে স্বাধীনতা ঘোষণা করলেন, তিনি হয়ে গেলেন পাকিস্তানি চর। আপনি আসল পয়েন্ট, আপনি কথাটা একটু আইএসএর এজেন্ট, যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাড়া না দিয়ে যারা ঘরে ঘরে অবস্থান করলো, তাজউদ্দিন সাহেব নিজে এসেছিলেন, ওনার মেয়ে নিজে বলেছে, এর চেয়ে বড় জিল্লুর ভাই আমি একটু রিকোয়েস্ট করব যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কথাটা যে উনি বলেছেন এটা একটু আপনারা রেকর্ডে বারবার দেখাবেন, যে ওনাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বিপন্ন করে, এই কথাটা কিন্তু ব্যারিস্টার পারভেজ সাহেব আজকে বলেছেন। তো আমি আশা করি এটা অন রেকর্ডে থাকবে, কেননা ওনার দলের ডাকে সাড়া দিয়ে ওনার দলের শীর্ষ নেতৃত্ব থেকে কিন্তু বারবার বলা হয় যে না উনি কারো ডাকে সাড়া দিয়ে না, উনি নিজে নিজেই মুক্তিযুদ্ধ ঘোষণা করেছেন। কথাটা বললাম, আপনি এটাকে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের 7.5 কোটি জনগণ
তখন মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। উনি জাননি না, কেন জাননি সেটা আরেকটা তর্কিত বিষয়, ওখানে আমি যাব না, ওটা অনেক বড় ক্যানভাস। বঙ্গবন্ধুর কথা বলছি, ক্যানভাস যুদ্ধে, আমি সেটা প্রসঙ্গে আসতেছি। এখন প্রশ্নটি হচ্ছে, বিশ্বে কিন্তু এরকম আপনি সিপাহ সালার পাবেন না যিনি যুদ্ধের ডাক দিবেন, নিজে তলোয়ার খাপে রেখে দিবেন, তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার কথা। বাট ওটা যাবেন না। এখানে একটি বিষয় আপনি ব্যাখ্যা দিন আপনারটার মধ্যে, আমি শেষ করি। কিন্তু উনি কোথায় ছিলেন সেটা আপনাকে বলতে হবে। না না, কিন্তু আপনি উনি কোথায় ছিলেন সেটা তো আপনাকে বলতে হবে। না, আমি বলবো, ওনার বলতে হবে। উনি দুটো জায়গায় ছিলেন। আমি ওনার পরিবার, উনি ধানমন্ডি 32 নম্বরে উনি কোথায় ছিলেন এটা ওনাকে ওখান থেকে আমাদের জাতীয় 4 নেতার একজন নেতা, আমরা যতটুকু পড়েছি ইতিহাসে, আমরা তখন তো জীবিত ছিলাম না, আমরা জন্মও হয়নি আমার তখন, আমরা ইতিহাস পড়ে যা জেনেছি। একই খন্দকার সাহেব যা বলেছেন, রেমি যা বলেছেন, উনি ওনার বাবার 75-এর পরে ইতিহাস যা পড়েছেন, আমি আসছি। হ্যাঁ, এখন এই যে সমস্যাটা কোন জায়গায়, মানে যারাই কোনো কারণে আওয়ামী লীগের সঙ্গে স্থান ত্যাগ করেছে তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আপনি দেখেন একটা সেক্টর কমান্ডার পাবেন না যার সঙ্গে আওয়ামী লীগের সংমিশ্রণ আছে, এবং সেক্টর কমান্ডাররা যখন রাজাকার হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন, সেক্টর কমান্ডার আওয়ামী লীগের সাথে সংমিশ্রণ নেই, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। বঙ্গবন্ধু যাকে বীরোত্তম খেতাব দিলেন, বঙ্গবন্ধুর ডাকে যিনি সাড়া দিলেন, যিনি হয়ে যান বড় পাকিস্তানি চর। আর যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া না দিয়ে ওই অনেকে সোনাগাছিতে ছিলেন, আর অনেক কিছু ছিল, ওগুলো আমি যাবো না, তারা হয়ে যান বড় মুক্তিযুদ্ধ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলা হয় বেনিফিশিয়ারি, যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে নাকি উনি বেনিফিট পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই জিয়াউর রহমানের যে পরিবারটি আজকে আছে, সেই পরিবারের উপরে যে অত্যাচার, যে নির্মম নির্যাতন মানসিকভাবে করা হচ্ছে, আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট, আরেকটি মামলা হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। যদি আপনি ভেরি সেম আই ফিল যে বাংলাদেশে মনে হয় যে এই একটি মামলা যেটা আপনাকে শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট, এবং এই মামলা শেষ না করলে আওয়ামী লীগের দেশ শাসন নির্বিঘ্ন হচ্ছে না, এই মামলা শেষ না করলে দেশে আইনের শাসন কায়েম হচ্ছে না, এবং এই মামলা শেষ না করলে আওয়ামী লীগের জনগণের জনপ্রিয়তা বাড়ছে। জি, আমি প্রথম কথা যেটি বলতে যাচ্ছিলাম যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, এই কথাটি উনি বলেছেন, অনেক অসংখ্য ধন্যবাদ, এই কথাটি ক্লিয়ার হয়ে গেল আজকে। আর দ্বিতীয় বিষয় হলো, উনি সিপাহ সালারের যে কথাটি বললেন, বঙ্গবন্ধুর ডাকে সারা জাতীয় ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছেন। বঙ্গবন্ধুর মতো একজন নেতা কিন্তু স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে আরেকটি জায়গায় আত্মগোপন করবে না। বঙ্গবন্ধুর মতো নেতার পক্ষে এটি সম্ভব নয় এবং সেটি করা উচিত নয়, এবং সে কারণেই বঙ্গবন্ধু ছিলেন এবং বঙ্গবন্ধুকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে সারা বিশ্বে এটাই হয়েছে ইতিহাস। সারা ডাক দিয়ে ঘরে বসে থাকেন না, ঘরে বসে কিন্তু থাকেন নাই। বঙ্গবন্ধু ডাক দেওয়ার পরে 26শে মার্চে, তারপরে যখন করে বলে যে আপনারা আসলে আমাকে নিয়ে যান, এটি যদি আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা কারো বাসায় যে পালিয়ে থাকবেন? পালিয়ে থাকার প্রশ্ন না, তাহলে কি করবেন? উনি নেতৃত্ব দিয়েছেন, এবং নেতৃত্ব কিন্তু উনি জেলের মধ্যে বসে দিয়েছেন, 9 মাস জেলে ছিলেন। বঙ্গবন্ধু নেতৃত্বের একটা কারণ বলেন যেভাবে দিয়েছেন, আমাকে তো বলতে দিতে হবে। না না, আপনি কি বলছেন যে স্বাধীনতা সংগ্রাম 71 সালে কি একদিনে হয়ে গেল? একজন মেজর ঘোষণা দিলেন আর স্বাধীনতা হয়ে গেল? পরম্পরায় যখন হয়েছে, সেই সকল পরম্পরায় আপনি 66 বলেন, 69 বলেন, 70-এর নির্বাচন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, সকল কিছুর নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছেন। এটি কিন্তু আপনি আপত্তি যেহেতু করেননি, তাহলে এই কথাটি কিন্তু মানে আমি তো বলবো অত্যন্ত বালখিল্য সুলভ বক্তব্য যে বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়ে উনি কারো বাসায় যেয়ে পালিয়ে থাকবেন। সেটি কিন্তু যুদ্ধ না, এবং সেটি একদিন কাপুরুষিত নেতা হতো, এবং সেটি বঙ্গবন্ধু করেননি। কারণ একজন বঙ্গবন্ধু, জেলে অন্তরীণ বঙ্গবন্ধু কিন্তু একজন মুক্ত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী ছিলেন, এবং তার সেই বন্দী দশাতে অনুপ্রাণিত হয়ে জাতি কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন। এটা গেল একটি বিষয়। আর আপনি যে কথাটি বলছেন যে আজকে মামলার কথা বলছেন, মামলার কথা যদি আমরা হিসাব করি, তাহলে 2001 সালের পরে আমাদের কোন নেতাকে কত মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলাগুলো কিভাবে পরিচালনা করা হয়েছে আমি জানি না সেই সময় আপনি প্র্যাকটিস করতেন কিনা, সেটি কিন্তু আপনি হিসাব করে মিলালে এই কথাটি বলতেন না। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বা আরেকটি যে মামলার কথা বললেন, মামলার নিজস্ব গতিতে চলবে। সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি মামলা ফেস করবেন, মামলায় যদি উনি নির্দোষ হন খালাস পেয়ে যাবেন। সেখানে মামলা ফেস করতে সমস্যাটা কি? আমরা হচ্ছে কোথায় বলেন তো, আপনি কোথায় পরিচালনা হচ্ছে আপনি বলুন তো একটু। লোয়ার কোর্টে পরিচালনা হচ্ছে না, কোথায় পরিচালনা? আমি প্রশ্নটা কেন করেছি আপনি বলুন আগে, মানে মামলা হচ্ছে কথা বলেন তো আপনি। লোয়ার কোর্টে পরিচালিত হচ্ছে। নো, দ্যাটস দ্য রং। এই পয়েন্টটাতে চাচ্ছিলাম আপনি বলেন। আপনার আমার প্রত্যেকেরই কনসেপ্ট, অনেকেই ভাবেন যে মামলাটি একটা কোর্টে পরিচালনা হচ্ছে। আনফরচুনেটলি, সরি টু সে, যেই কোর্টটি তৈরি করা হয়েছে বাংলাদেশে একটা এক্সটেনশন কোর্ট অনলি ফর বিডিআর মিলিটারির জন্য, বক্সিবাজারে খোলা মাঠে, ওটা কিন্তু কোনো কোর্ট না। ওইটা আসলে একটা পার্টিকুলার একটা অধ্যাদেশ জারি করে কোর্টটি করা হয়েছিল। কিন্তু সেটা বাংলাদেশের সংবিধান। আমি আসছি, জি
আপনি যদি বিডিআর মিউটিনিটি আর মামলা আর জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা এক কাতারে আনেন, তাহলে তো বলতে হবে যে আমরা তাহলে হয়তো মানে শিশু। এটা তো এক কাতারে আনার বিষয়টা এখন প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত কোর্টে ঠিক না, সবই তো সাংবিধানিক কোর্ট রে বাবা। সেখানে সরকার গেজেট করলে সবই সাংবিধানিক হয়ে গেল। তাহলে সেখানে আপনি অসাংবিধানিক কোর্টটা বলবেন, আপনি সেই কোর্টটাকে কি আপনি মনে করবেন তাহলে সেটা কোর্ট না? আপনি সেটা বলছেন অবশ্যই কোর্টের অবস্থান নিয়ে সমস্যা। অবশ্যই আমি মামলা বাংলাদেশের যে কোর্টে অন্য 10টা মামলা হয় আমি সেখানে মামলা ফেস করতে রাজি আছি। আমার মামলা হবে এন্টি কারাপশন, যেখানে মামলা দিয়েছে বাংলাদেশের অন্য 10টা মামলা যেখানে হচ্ছে আমি ওখানে ফেস করতে রাজি আছি। আপনি আমাকে এমন একটি জায়গায় মামলা ফেস করতে দিচ্ছেন, ওই কোর্টে কি আর কোনো মামলা হচ্ছে না? কোনো মামলা না, কোনো মামলা হয় না, আগামীতেও হবে না। এটা হচ্ছে ভিডিওর মিউটিনিটির জন্য যে স্পেশাল কোর্টটি করা হয়েছিল। আমি বলছি যে এখন ওই কোর্টে যেখানে এই যে পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে, শুধু খালেদা জিয়ার যদি মামলা থাকে সেদিন শুধু কোর্টে সেদিন বিচারক হয়, আর কোনো মামলা এখানে পরিচালনা হয় না। সেখানে আপনারা যদি মনে করেন যে সেই কোর্টটি নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে আমাকে মনে করতে হবে কেন? না তাহলে আমি আসছি, ওই বিচারক বোধহয় অন্যান্য দিন বিচারক রিসেন্টলি বদল হয়েছে, বাসুদেব রায় ছিলেন, মানে যিনি বা যারা বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট তারা বোধহয় অন্যান্য দিন অন্য কোর্টে থাকেন। না না না, তাহলে এই কোর্টের জন্য শুধু আলাদা করে একজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র এই বিচারটাকে স্পিড আপ করার জন্য। প্রতি সপ্তাহে মামলা ডেট পড়ছে, বাকি সময় কি ছুটিতে কাটেন? থাকেন না, সেই থাকেন না, ছুটিতে কাটেন না। এই যে প্রশ্ন বিচার কার্য পরিচালনা মানে ছুটিতে কাটেন, আপনি তাহলে না জেনে হয়তো বলছেন। না আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বলছেন ছুটিতে থাকেন, এরকম ছুটি থাকবে কেন? একজন বিচারকের ছুটিতে থাকতে হবে। এরকম একটা ভাষ্যবোধ সরকারের দিক থেকে একসময় দেওয়া হয়েছিল, সোফার চেয়ে বেগম জিয়া যদি ওই কোর্ট এলাকায় যান তখন ওখানে প্রচুর সমস্যা হয়, যে কারণে তাকে সমস্যা তো হয়, সেদিনও তো সমস্যা হয়েছে, সমস্যা তো হয়। তাহলে জিল্লু ভাই বলতে হবে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি খালেদা জিয়ার জন্য একরকম হবে আর অন্যদের জন্য একরকম হবে? তাহলে তো ওই প্রশ্ন চলে আসে। না স্থানের তফাৎ, বিচার কার্যের তফাৎটা কোথায়? না আরেকটি বিষয় হচ্ছে এই জন্যই যে ওই কোর্টটি আসলে কোর্ট না, ওই কোর্টটি হচ্ছে একটা অভিশাপ আমার দেশে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যে বিডিআর হত্যা মামলার মাধ্যমে আর্মি অফিসারদের মেরে ফেলার যে একটা ষড়যন্ত্র ছিল, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। 1971 এর পরে এতগুলি অফিসার কখনো একদিনে মারা যায়নি, বাট এই সেই ঘটনার বিচারের জন্য যে কোর্টটি আমরা একটু বাংলাদেশের তিনবারে প্রধানমন্ত্রী শেষের দিকে আমরা শেষ করতে হবে। আমি আসছি আপনার কাছে আসছি, আমি 1 মিনিট আপনি কনক্লুড করেন আলোচনাটা কিভাবে করবেন। এখন যদি এই সবকিছু তো ভুল হচ্ছে, প্রবলেমের কথা বললাম, সমস্যার কথা বললাম, এখন আসেন আশাবাদের জায়গায়। আশাবাদটা খুব ছোট, এই জন্য আপনি 1 মিনিট দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আশাবাদের জায়গাটা হচ্ছে এরকম যে আমরা যেখানে হোঁচট খেয়েছি সেই হোঁচটের জায়গাটা কোথায়, মানে যেখানে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, সেটা হচ্ছে 2014 5ই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সবচাইতে কালো দিন। আমরা আগে বলতাম যে একদলীয় শাসন ব্যবস্থা 24শে জানুয়ারি যেটা ছিল সেটা হচ্ছে কালো দিন ছিল 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা। তার চেয়েও একটা ন্যাক্কারজনক দিন হয়েছে ডিজিটাল ভার্সনে, সেটা হচ্ছে 2014 5ই জানুয়ারি নির্বাচন। আমি গভর্নমেন্টকে শুধু বলবো হয়েছে যেটাই হয়েছে, আপনারা 1 বছর চেষ্টা করেছেন জনগণকে আস্থায় নেওয়ার জন্য, রেজাল্ট ইজ 0। জনগণের এখনো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় সরকার আমাদেরকে শাসন করছে, অনির্বাচিত সরকার। কিন্তু আবার পাশাপাশি উল্টো দিকেও আছে যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এত জনপ্রিয় বিরোধী দল কখনো আসে নাই। সেটা হচ্ছে, আমি বিরোধী দল বলতে কিন্তু বিএনপিকে মিন করিনি, আমি বলছি বিরোধী দল বলতে এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টটাকে তুলে ধরেছি। কারণ জনগণ যত কিছুই চাই, যেটাই বলি ওখান থেকে আমাদের ফেরত আসতে হবে। প্রথম কথা হলো যে টকশোতে বসে বা এখানে নিজেরা যদি নিজেদেরকে জনপ্রিয় বলেন তাহলে সেক্ষেত্রে কিছু বলার থাকে। আমাকে যদি জনপ্রিয় হয় সেটি কিন্তু জনগণই জবাব দিয়ে দেবে। আমরা যদি অজনপ্রিয় হই জনগণের থেকে আমরাই ছিটকে পড়ব। যারা যদি না সেটা যদি কেউ যদি জনপ্রিয় হয় সেটা জনগণকে সাথে নিয়ে কিন্তু তারা মোকাবেলা করতে পারবে। সুতরাং সেক্ষেত্রে কোনো দল যদি মনে করে যে তারা জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়, তাহলে তারা জনগণকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করলে প্রমাণ হয়ে যাবে। সেটা এখানে আমি আপনি আলোচনা করে কিন্তু তার কোনো জনপ্রিয় ছিল 9 বছর ক্ষমতায় ছিল না। এরশাদ সাহেব জনপ্রিয় ছিল, 9 বছর ক্ষমতায় ছিল। এরশাদ সাহেব কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে, ঠিক আছে? সুতরাং বিএনপি যদি মনে করে যে তারা অত্যন্ত জনপ্রিয়, জনগণকে নিয়ে অভ্যুত্থান করতে পারে, তাহলে তো অবশ্যই করতে পারে। গণ অভ্যুত্থান ছাড়া আপনারা ছাড়বেন না। গণ অভ্যুত্থান ছাড়া আমরা তো নির্বাচিত সরকার, আমরা কেন ক্ষমতায় ছাড়বো? বিএনপি নির্বাচনে আসলো না জন্য ক্ষমতা ছেড়ে দেবো, এটা কিন্তু একটা হাস্যকর যুক্তি, এটার সাথে আমরা একমত নই। আর দ্বিতীয় বিষয় হলো যে আজকে যে কথাটি মানে আমি বলতে চাই যে 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এই অর্থে যে তার 5 বছর আগেই কিন্তু আমাদের একটি ভয়াবহ তিক্ত অভিজ্ঞতা আছে 1/11-এর সময়, যে সঠিক সময়ে নির্বাচন না হলে কি অবস্থা হয়। এবং তার ভুক্তভোগী কিন্তু আমি জানি না যে পারভেজ সাহেব ওই সময় কি অবস্থায় ছিলেন,
কিন্তু আমরা কিন্তু সরাসরি ভুক্তভোগী, এবং সেই সময় আমি মনে করি যে বিএনপির ওপর অনেক নির্যাতন হয়েছে এবং তারাও কিন্তু ভুক্তভোগী হয়েছে। সুতরাং আমি মনে করি যে 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে সেরকম একটি ভয়াবহ অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা রক্ষা করেছে। 5ই জানুয়ারির নির্বাচনের পরে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা যা প্রয়োজন জনগণকে সাথে নিয়েই করছেন, এবং আমি মনে করি জনগণের পরিপূর্ণ আস্থাই সরকারের ওপর আছে। যদি সরকারের ওপর সেই জনগণের আস্থা না থাকে তাহলে জনগণই এই সরকারকে সরিয়ে দেবে। সেটার জন্য কোনো রাজনৈতিক দলের হুমকি ধামকি বা কোনো ষড়যন্ত্রের প্রয়োজন। আমি 10 সেকেন্ডে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই নির্বাচনটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সমস্ত প্রধানমন্ত্রী শুরু করে এভরিওয়ান ওয়াজ সেইং যে 5ই জানুয়ারি নির্বাচনে সাংবিধানিক নির্বাচন একটু হয়ে যাক, পরবর্তীতে আমরা দর্শন জাতীয় অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণে ব্যস্ত পারভেজ আহমেদ এবং শাকিল জয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, যে বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই না কেন, একটি বছরের মধ্যে যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা প্রধানত আলোচনা করেছি এর বাইরে অসংখ্য বিষয় ছিল আলোচনায়, সেগুলো উঠে এসেছেন এবং এটি আজকের সমস্যা না, এটি বাংলাদেশের রাজনীতির কিন্তু একটা বড় সমস্যা। আলোচনা করতে গেলে এই নির্বাচনের প্রশ্ন আসে। 5ই জানুয়ারি নির্বাচন এখন আলোচনার একটি মুখরোচক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সমাধানটা কিভাবে হবে সেটি বলা দুরূহ এখন। তবে নিঃসন্দেহে এই বিষয় নিয়ে কোনো ভিন্ন মত নেই যে এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি গ্রহণযোগ্য নির্বাচন, দেশে বিদেশে সবার কাছে ইনক্লুসিভ একটা ইলেকশন, পার্টিসিপেটরি একটা ইলেকশন প্রয়োজন। এই বিষয় নিয়ে ভিন্ন মত নেই। তবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রবণতা এটি কেবল এখন যারা ক্ষমতায় আছেন তাদের ত্রুটি বিচ্যুতি এখানে আলোচনা এসছে, কিন্তু অতীতেও এই প্রবণতা বাইরে কিন্তু যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে যিনি ক্ষমতায় অতিমাত্রায় শক্তি নিয়ে ক্ষমতায় থাকেন, তখন কিন্তু এই বিষয়গুলো অনেকের মাথার মধ্যেই থাকে না। দ্বিতীয়ত আলোচনার মধ্যে ঘুরে ফিরে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে আসি, আমাদের সবচাইতে অহংকারের গৌরবের যে অধ্যায়, সেই অধ্যায়টিকে নিয়ে আসি এবং সেই অধ্যায়টি আলোচনায় আনি বটে, কিন্তু সেই অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট যে চেতনার বিষয়গুলো, আকাঙ্ক্ষার বিষয়গুলো, সেগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, সেগুলোতে আমরা কি করতে পারছি সেই আলোচনা আসেন না। এবং আলোচনা করতে করতে এমন একটা জায়গায় কাদাছুরি করতে করতে আমরা নিয়ে এসেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বোধ হয় সবাই মিলে একটা কলঙ্কিত করবার চেষ্টা করছি। একথা অনস্বীকার্য, যদি কেউ এতে কালিমা লিপ্ত করবার চেষ্টা করেন। সেটি আসলে মুক্তিযুদ্ধ কি ছোট করা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামেই তিনি যুদ্ধে উপস্থিত থাকুন কিংবা নাই থাকুন, তার নামেই যুদ্ধ হয়েছে। তিনি অন্য তার চাইতে বড় মাপের একটা সময় পর্যন্ত অনেক বড় বড় নেতা ছিলেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের জনগণকে সংগঠিত করবার মুখ্য ভূমিকাটা কিন্তু তিনি পালন করেছেন। শাসন করতে গিয়ে হয়তো তার ত্রুটি বিচ্যুতি ছিল, দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, একাডেমিক আলোচনা হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধে তিনি ছিলেন না, অবদান ছিল না, এটি বোধহয় মুক্তিযুদ্ধকে ছোট করার শামিল। একইভাবে যারা মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে কিংবা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেটি জিয়াউর রহমান হন কিংবা একে খন্দকার হন কিংবা কাদের সিদ্দিকী হন, তাদের ভূমিকা নিয়ে পরবর্তীকালে নানা বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে অবদান বা তাদেরকে রাজাকার বানাবার যে প্রবণতা, সেটিও কিন্তু মুক্তিযুদ্ধকে ছোট করবারই নামান্তর। এবং তারা হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাদের কোনো তুলনা হয় না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই মানুষগুলোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যার যেখানে যতটুকু অবস্থান, সেটুকু অস্বীকার করে কিন্তু আবার কেউ বড় হতে পারবে না, সেটিও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।